We will estimate serum uric acid by uricase method. Okay, uricase method বা হচ্ছে তোর enzymatic method. Enzymatic method. There is another method named Caraway's method. This is chemical method. তোদের এটাই করতে হবে. Enzymatic method is more suitable, more specific, but this is more economical. ঠিক আছে, এই জিজ্ঞেস করে হয়ে গেছে লেখা. So uric acid is oxidized by uricase and forms allantoin, CO2 and H2O2. Uric acid is being oxidized by uricase enzyme and forms allantoin, CO2, H2O2. That H2O2 is again used. উপরটা দেখা যাচ্ছে না, তাহলে কোথায় লিখি? ঠিক আছে, এখানে দেখা যাবে, নিচে লিখে দিচ্ছি. Four AP aminophenazone. And this is DCPS dichloro phenyl sulfonate. Visible তো?
কালার রেডিশ। সবার লেখা হয়ে গেছে? So uric acid is oxidized by uricase enzyme and forms allantoin H2O2. That H2O2 is again reacts with 4AP and DCPS by the help of peroxidase enzyme and forms quinonamine. Quinonamine is red color compound and this is estimated colorimetrically. This is estimated colorimetrically at 520 nanometer. তুই এটা লিখে নে, ঠিক আছে? এটা লিখে না, তারপর লিখে নে, চটপট লিখে নে। বাকিটা অন্য বন্ধুদের থেকে লিখে নিস, ঠিক আছে? সো এই রিএজেন্টটার দুটো পার্ট আছে, একটা R1 পার্ট, একটা R2 পার্ট, ঠিক আছে? R1 পার্ট হচ্ছে বাফার, R1 পার্টে থাকে তোর যেটা বললাম DCPS, আর R2 পার্ট হচ্ছে জেনারেলি এনজাইম। অল এনজাইমস আর প্রেজেন্ট ইন R2 পার্ট, যেমন হচ্ছে পারঅক্সিডেজ, ইউরিকেজ, 4AP, they are all forms R2 part. Then procedure আমরা কি করব? Standard test blank ওয়ার্কিং রিএজেন্ট আমরা সবগুলোতেই 1 ml করে নিলাম। দেন হচ্ছে স্যাম্পেলে তো স্যাম্পেল নিলাম হচ্ছে 25 মাইক্রোলিটার। এখানে সরি, স্ট্যান্ডার্ডে হচ্ছে তোর স্ট্যান্ডার্ড নেব, স্ট্যান্ডার্ড টেস্টে হচ্ছে তো স্যাম্পেল নেব 25 মাইক্রোলিটার, আর এখানে ডিস্টিলড ওয়াটার নিলাম, এটাও 25 মাইক্রোলিটার, ঠিক আছে?
তারপর আমরা এস্টিমেট করব ওডি বাই ওডি অফ টেস্ট মাইনাস ওডি অফ ব্ল্যাঙ্ক ওডি অফ স্ট্যান্ডার্ড মাইনাস ওডি অফ ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড। হয়ে গেছে, সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ বলো। হ্যাঁ, ওটা ওটা তোর লিটারেচারটা দেখে বলতে হবে, ওটা যেটা দিয়ে করা হবে ওখানে লেখা থাকবে, ঠিক আছে? তোদেরকে জাস্ট বলে রাখলাম যে এগুলো এইভাবে কাজ করে, ঠিক আছে? লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। এমএল এমএল, এইটা হচ্ছে মাইক্রো লিটার, এটা এমএল। ঠিক আছে, তারপর একটা ভ্যালু বেরোবে। ইউরিক অ্যাসিডটা কি কার আইডিয়া আছে? কারো আইডিয়া আছে? কারোর বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার বা কারোর আছে? কারোর নেই? এতজনের মধ্যে না তোদের থাকবে না, কারোর বাড়ির শুনেছিস কেউ ইউরিক অ্যাসিডের মেডিসিন খায়? বা তো ইউরিক অ্যাসিডের নর্মাল লেভেল হচ্ছে ঠিক আছে, নর্মাল লেভেল হচ্ছে সিরামে 3 to 7 mg/dl, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 2 to 6 mg/dl। ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় সেটাকে কন্ডিশনটাকে বলা হয় হাইপার ইউরিসিমিয়া। Condition is called hyperuricemia. হয়ে গেছে লেখা? So where we get the uric acid? Purine synthesis পড়া হয়ে গেছে? de novo synthesis of purine, salvage pathway পড়া হয়নি? হ্যাঁ, হয়েছে না হয়নি? হয়েছে তো, ঠিক আছে। পিউরিন কি কি আছে বল আমাদের, পিউরিনের নাম বল। অ্যাডেনিন, গুয়ানিন। তো অ্যাডেনিন যেটা আছে, ঠিক আছে, অ্যাডেনিন থেকে হয় হচ্ছে হাইপোজ্যান্থিন। মাঝের স্টেপগুলো আমি লিখছি না, ঠিক আছে? অ্যাডেনিন থেকে হয় হচ্ছে হাইপোজ্যান্থিন, হাইপোজ্যান্থিন থেকে হয় জ্যান্থিন,
জ্যানথিন থেকে হয় হচ্ছে তোর ইউরিক অ্যাসিড। ঠিক আছে, ঠিক সেরকম ভাবেই মানে দেখ এতক্ষণ যেটা বললাম প্র্যাকটিক্যালটা তো সবাই করতে পারবে, এরপর ইউরিক অ্যাসিড নিয়ে ভাইবা জিজ্ঞেস করবে, সেরকমই গুয়ানিন থেকে আসবে, গুয়ানিন থেকে তোর হয়ে যাবে জ্যানথিন, জ্যানথিন থেকে হবে ইউরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ইউরিক অ্যাসিড? ইউরিক অ্যাসিড ইজ প্রোডাক্ট অফ হচ্ছে পিউরিন মেটাবলিজমের প্রোডাক্ট। ঠিক আছে, এখানে একটা এনজাইমের নাম লিখে রাখ যেটা হচ্ছে জ্যানথিন অক্সিডেজ। কারণ এখান থেকে তোদের কি কি আসবে ইউরিক অ্যাসিড থেকে, এটা তো এইটাই আসবে, এরপর তোদের এসজিডি থাকবে গাউট। ঠিক আছে, গাউটটাও হয় হচ্ছে ইউরিক অ্যাসিডের জন্য। ঠিক আছে, সেখানেও থাকবে যে হাউ ইউ উইল ট্রিট গাউট। তো জ্যানথিন অক্সিডেজ দুটো জায়গাতেই কাজ করে। এবার জ্যানথিন অক্সিডেজকে ইনহিবিট করে একটা ড্রাগ আছে, সেটা আমরা গাউটে ইউজ করব, এখনই বলে দিচ্ছি, এর নাম হচ্ছে অ্যালোপিউরিনল। ঠিক আছে, তাহলে মেন হচ্ছে আমরা অ্যাডেনিন থেকে আর গুয়ানিন থেকে কিভাবে ইউরিক অ্যাসিড পাচ্ছি পিউরিন মেটাবলিজমের পার্ট হিসেবে। দেখতে পাচ্ছিস না? অ্যালোপিউরিনলটা কি বললাম বলতো, বুঝলি? হ্যাঁ, তাতে আমার লাভটা কি আছে? হ্যাঁ, মানে অ্যালোপিউরিনলটা কি? আচ্ছা আচ্ছা, কম্পিটিটিভ ইনহিবিশন আছে, এর সাথে ওর একটা সুইসাইডাল ইনহিবিশন আছে। সেটা কি করে না, মানে এই যত অ্যালোপিউরিনল হবে, ঠিক আছে, মানে মানে যত জ্যানথিন অক্সিডেজটা আবার জ্যানথিন থেকে ইউরিক অ্যাসিডটা হতে বাধা দেবে। দুটো আছে, কম্পিটিটিভ একটা, এটা সুইসাইডাল ইনহিবিশন। মুছে দিচ্ছি, দেখা হয়ে গেছে। তাহলে গাউট একটু পড়েই দিই, কারণ গাউটটাও তোদের লাগবে। গাউট মিনস হচ্ছে হাইপার ইউরিসেমিয়া। ঠিক আছে, ইউরিক অ্যাসিড লেভেল মোর দেন 7 mg পার ডিএল। আর গাউটের লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে ফার্স্ট মেটাটার্সোফ্যালিঞ্জিয়াল জয়েন্ট। জয়েন্ট বা হচ্ছে গ্রেড 2, যেটা বললে বুঝতে পারবি, এই জয়েন্টটা হচ্ছে গাউটের জন্য, মানে এটাই হচ্ছে মেন জায়গা। হয়ে গেছে? তো এই যে ইউরিক অ্যাসিড যখন বডিতে বাড়ে, ইউরিক অ্যাসিডের দুটো ফর্ম আছে, একটা হচ্ছে মোনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল,
মোনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল, এটা হচ্ছে সলুবল, MsU হচ্ছে সলুবল। আর গাউটের জন্য যেটা হয়, মানে সলুবল হলে তো ধর গাউটটা আমরা বুঝতে পারতাম না, ওটা প্রেসিপিটেট করে যায়, মানে সলুবল হয় না, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা বলি টোফি, এটা হচ্ছে ইনসলুবল। তো বডিতে যতক্ষণ অবধি আমার হচ্ছে সলুবল থাকছে MsUটা, ঠিক আছে, ততক্ষণ অবধি আমি ওটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু যখন ওটা ইনসলুবল হয়ে যাচ্ছে তখন ওটা কোথাও না কোথাও ডিপোজিট করবে। একটা হচ্ছে তোর গ্রেড টুর আশেপাশে করলো, বা অন্য কোনো বডির কোনো পুল এরিয়াতে করতে পারে, একটা হচ্ছে কিডনিতে করতে পারে, ঠিক আছে, কিডনিতে অনেক সময় ইউরিক অ্যাসিড স্টোন হয়, ঠিক আছে, ক্যালসিয়াম স্টোনের সাথে ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে, যেখানেই ঠান্ডা এরিয়া পাবে সেখানেই ওটা ডিপোজিট করবে, ঠিক আছে। তো এবার এটাকে আমরা মানে বুঝবো কি করে, হাউ টু ডায়াগনোসিস, এটাকে কি করে ডায়াগনোস করব না, এইখান থেকে আমরা হচ্ছে অ্যাসপিরেট করব ফ্লুইডটাকে, সাইনোভিয়াল যে ফ্লুইড থাকবে, সাইনোভিয়াল ফ্লুইডটাকে অ্যাসপিরেট করে ওটাকে আমরা বাই মাইক্রোস্কোপের তলায় দেখতে পাবো, ওটা একটা বাই রেফ্রিনজেন্স ক্রিস্টাল ফর্ম করে, ঠিক আছে। ডায়াগনোসিস, তাহলে প্রথম কি হবে না, গাউট হলে গাউটি আর্থারাইটিস হয়, যেমন বাতের ব্যথা হয় না আর্থারাইটিসের ব্যথা, তেমনি পায়ের ওই জায়গাটা গ্রেড টোর আশেপাশে জায়গাটা দেখবি রেডিস হবে, ফুলে থাকবে, হ্যাঁ, পেন কমপ্লেন করবে, তার সাথে হচ্ছে তুই ব্লাড টেস্ট করলি, সিরাম ইউরিক অ্যাসিড টেস্ট করবি, সেটা আসবে তো 7 mg/dl এর বেশি আসবে। এরপরও তুই যদি একদম কনফার্মেটরি ডায়াগনোসিস চাস, তখন তোকে হচ্ছে ফ্লুইড অ্যাসপিরেট করে ডায়াগনোসিস করতে হবে, ঠিক আছে। Then what are the causes of hyperuricemia? Causes of hyperuricemia due to হচ্ছে তোর increase uric acid, formation, এটা তোর ম্যাক্সিমামই হচ্ছে এনজাইম ডেফিসিয়েন্সি বা এনজাইমের হাইপার অ্যাক্টিভিটির জন্য, যেমন হচ্ছে ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ PRPP সিনথেটেজ, ঠিক আছে, এটা অবধি লেখ। হ্যাঁ, টাইরোসিন ক্যাটাবলিজম নয়, এটা হচ্ছে তোর ডিনোভো সিনথেসিসে আছে,
আর এটা হচ্ছে তোর স্যালভেজ পাথওয়েতে। হয়ে গেছে লেখা? ঠিক আছে, তাহলে ইউরিক অ্যাসিড মোর ফরমেশন হয় এইগুলোর হাইপার অ্যাক্টিভিটিতে, এইগুলোর হাইপার অ্যাক্টিভিটিতে। দেন হচ্ছে ইনক্রিজ ডায়েটারি ইনটেক, ইনক্রিজ ডায়েটারি ইনটেক। দেন হচ্ছে তোর ক্যান্সার পেশেন্ট, অনগোয়িং কেমোথেরাপি পেশেন্ট, সোরিয়াসিস পেশেন্ট, এইসব পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, হাই নিউক্লিক অ্যাসিড টার্ন ওভার হয়। ঠিক আছে, যার জন্য এদেরও বডিতে ইউরিক অ্যাসিড বেশি ফর্মেশন হয়। হয়ে গেছে লেখা? কমপ্লিট সবার লেখা? ঠিক আছে, তো এরপর হাইপার ইউরিসিমিয়া ডিউ টু ইউরিক অ্যাসিড এক্সক্রিশন। ঠিক আছে, রিডিউস ইউরিক অ্যাসিড এক্সক্রিশন। রিডিউস ইউরিক অ্যাসিড এক্সক্রিশন কি হতে পারে? ক্রনিক রেনাল ফেলিওর, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এটা হচ্ছে হাইপার ইউরিসিমিয়া ডিউ টু ডিক্রিজড ইউরিক অ্যাসিড এক্সক্রিশন। হয়ে গেছে লেখা? এ হয়ে গেছে তো তাহলে? দেন হচ্ছে ইউরিক অ্যাসিড লেভেল কমে যাওয়ার কজ কি কি আছে? একটা হচ্ছে তোর ফ্যাঙ্কনি সিনড্রোম, একটা হচ্ছে সিভিয়ার লিভার ডিসঅর্ডার, একটা হচ্ছে জ্যানথিন অক্সিডেজ ডেফিসিয়েন্সি,
ঠিক আছে, দিস আর দ্য কজেস অফ ডিক্রিজ ইউরিক অ্যাসিড। হয়ে গেছে লেখা? একটা আমি বললাম ডায়েটারি ইনক্রিজ ডায়েটারি ইনটেক। কি কি ডায়েটারি ইনটেক করলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে বডিতে? এনি আইডিয়া? বলবি? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলছিস, জোরে বল। রিচ ইন পিউরিন। এবার তোকে ধর কারোর যদি ইউরিক অ্যাসিড মনে কর তোর বাড়ির কারোর বাড়লো, সে তোকে জিজ্ঞেস করবে আমি কি কি খাবো না। রিচ ইন পিউরিন বললে তো সে বুঝবে না, তোকে বলতে হবে এটা এটা খাবে না বা এটা এটা খেতে পারো। তো তুই কি কি খেতে বারণ করবি? হ্যাঁ, সি ফুড বলতে আমি ইলিশ মাছ খাবো কি খাবো না? কি বল? খাবো না। আর কেউ কিছু বলবি? কারোর বাড়িতে ইউরিক অ্যাসিড সবার প্রথম এইটাই জিজ্ঞেস করে ডাক্তারবাবু কি খাবো, ডাক্তারবাবু এটা খেতে পারবো, সব মানে ইচ অ্যান্ড এভরিথিং জিজ্ঞেস করবে। তোকে তো সেই কটাই বলতে হবে, মানে সব কিছুই যদি কেউ না খেতে পারে তোকে ওইটাই বলতে হবে যে এটা এটা একদম খাওয়া যাবে না, এটা এটা খাওয়া যাবে। আর কেউ কিছু বলবি? ও ঠিকই বলেছে। সি ফুডের মধ্যে তুই কি বলবি? আমি ইলিশ মাছ খাবো কি খাবো না? হ্যাঁ খাবো না। আর কেউ কিছু বলবি? সবার প্রথম হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল খাওয়া যাবে না, ঠিক আছে। অ্যালকোহলের মধ্যে বিয়ার, ঠিক আছে। আর একটা জিনিস পড়বি যেটা তোদের গাউট পড়াতে গিয়েও হয়তো বলবো যদি পড়ায়, সেটা হচ্ছে অ্যালকোহল খেলে, মানে মনে কর তোর ইউরিক অ্যাসিড লেভেল বেশি ছিল কিন্তু গাউট এখনো হয়নি, কিন্তু কেউ যদি মনে কর 4-5 দিন টানা অ্যালকোহল খেলো তার হয়তো গাউটটা প্রেসিপিটেট করতে পারে। কেন? কারণ অ্যালকোহল হচ্ছে রিচ ইন পিউরিন। অ্যালকোহল ইটসেলফ হচ্ছে রিচ ইন পিউরিন, ঠিক আছে। লিখে নিতে পারিস, তো ভাই ভাই জিজ্ঞেস করবে। অ্যালকোহল হচ্ছে এমনি ইটসেলফ রিচ ইন পিউরিন। দেন হচ্ছে অ্যালকোহল মেটাবলিজম যখন হয় বডিতে, অ্যালকোহল মেটাবলিজমে অনেক এনএডিএইচ তৈরি হয়, এনএডিএইচ, ঠিক আছে। দ্যাট এনএডিএইচ কি করে? এমএসইউ মানে মনোসোডিয়েট ইউরেট ক্রিস্টালকে ইউরিক অ্যাসিডে পরিণত করে, ফলে ট্রফি হয়ে ওটা প্রেসিপিটেট করে যায় গাউটটা, ঠিক আছে। You are already having increased uric acid, but that was not leading to gout. But after intake of alcohol, recurrent intake of alcohol, it may precipitate gout or gouty arthritis. Why? Because alcohol metabolism forms NADH. That NADH leads to MSU to trophy. Okay. আর itself আমি বললাম alcohol is rich in purine, সেই জন্য হচ্ছে অ্যালকোহল খেলে গাউট প্রেসিপিটেট করতে পারে। হয়েছে? তাহলে কি কি খাবো না আমি? অ্যালকোহল হবে না খাওয়া, বিয়ার খাওয়া যাবে না, দেন সি ফুড। সি ফুডের মধ্যে ইলিশ মাছ ইজ নট সি ফুড, ইলিশ মাছ খাওয়া যাবে, ঠিক আছে। কি কি খাবো না? পমফ্রেট মাছ খাবো না, পমফ্রেট খাওয়া যাবে না, ঠিক আছে। আরো যেগুলো মানে সামুদ্রিক মাছ, ইলিশ মাছ হচ্ছে নদীতে হয়, সমুদ্রে হয় না, ঠিক আছে। তো পমফ্রেট খাওয়া যাবে না, এরকম যেগুলো সি ফুড একদম মানে এক্সক্লুসিভ টু সি, সেগুলো খাওয়া যাবে না। পমফ্রেট খাওয়া যাবে না, তারপর হচ্ছে রেড মিট খাওয়া যাবে না, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে
মিটের যে লিভারটা থাকে, যেটা মেটে বলে বাংলায়, বুঝতে পেরেছিস তো? লিভার লিভার লিভারটা খাওয়া যাবে না। দেন আর কি খাওয়া যাবে না? আইসক্রিম খাওয়া যাবে না, ঠিক আছে? মানে ফ্রুক্টোজ কন্টেনিং যে কোনো জিনিসে হচ্ছে পিউরিন থাকে। মানে তোরা ধর মাজা খাস, ঠিক আছে, বা যেগুলো রকম প্রচন্ড মিষ্টি যে কোনো ফল হতে পারে, আঙুর টাঙুর, যেগুলোতে প্রচুর ফ্রুক্টোজ কন্টেনিং থাকে বা আর্টিফিশিয়াল সুইটনার দেওয়া থাকে, সেইগুলো খেলে গাউট প্রেসিপিটেট করতে পারে। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, এগুলো খাওয়া যাবে না। দেন হচ্ছে ভেজ সোর্স খুব একটা নেই, ভেজ সোর্সের মধ্যে টমেটো খাওয়া যাবে না, টমেটো খাওয়া যাবে না, ঠিক আছে। অনেকে ডাল খায় না, বাট ডাল খাওয়া যেতে পারে, অনেকে মুসুর ডাল খায় না, ডাল খাওয়া যেতে পারে। আর একটা হচ্ছে পালং শাক, তো পালং শাক খাওয়া যাবে না। এগুলো হচ্ছে ভেজিটেবল সোর্স। আর ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ কন্টেনিং, ঠিক আছে, এগুলো এক্সক্লুসিভলি খাওয়া যাবে না, বাকি কিছু খেতে পারিস। হয়ে গেছে লেখা? তো এটা হলো গাউট। এবার গাউটের ট্রিটমেন্ট, গাউটের ট্রিটমেন্ট কি করতে হবে? প্রথমেই হচ্ছে তাকে ডায়েটারি, তোকে যদি বলে মনে কর যে গাউটের কোনো শর্ট নোট আসলো, তাহলে ট্রিটমেন্টে প্রথমেই এক লাইনে মেডিসিনের নাম যেটা বললাম ওরকম করে লিখে দিবি না, ঠিক আছে? প্রথম গাউট কেন হচ্ছে, হাইপার ইউরেসিমিয়া, হাইপার ইউরেসিমিয়া কী কী কজের জন্য হচ্ছে, ঠিক আছে, সেগুলো আগে ডেসক্রাইব করবি। ডায়েটারি ইনটেক, কী কী খাওয়া যাবে না, তোকে 5 নাম্বারের মতো লিখতে হবে। তো তারপরে কি করবি, মানে বিহেভিয়ারাল মডিফিকেশন করতে বলবি। দেন হচ্ছে লাস্টে হচ্ছে ড্রাগের নাম। আর অ্যালোপিউরিনল বাদ দিয়েও কলচিসিন বলে আরেকটা ড্রাগ হয়, সেটাও দিতে পারিস। তার সাথে হচ্ছে তুই দিতে পারিস এনসেড। এনসেড হচ্ছে, এনসেড কি জানিস? হ্যাঁ, মানে কাজ কি, এর কাজ কি? ব্যথা কমানো, ইনফ্লামেশন কমানো, ঠিক আছে। তাহলে বললাম আর্থারাইটিস হচ্ছে মানে ব্যথা হবে, সোয়েলিং হবে, ফুলবে, রেডিশ হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে ব্যথা, ফোলা, ইনফ্লামেশন এগুলো কমানোর জন্য আমরা এনসেড ইউজ করি, কলচিসিন ইউজ করি, অ্যালোপিউরিনল ইউজ করি, ঠিক আছে। গাউট মানে অ্যাকচুয়ালি কি হয়, গাউটেরও দুটো ডিভিশন আছে, একটা ক্রনিক গাউট, অ্যাকিউট গাউট, ঠিক আছে। তোদের অত এখন জানার দরকার নেই, এগুলো নামগুলো লিখে রেখে দে। প্রথমে ট্রিটমেন্ট হিসেবে অ্যাডভাইসগুলো বলবি, এই জিনিস খাওয়া যাবে না, ওগুলো তোদের থেকে মেন চাইবে, ঠিক আছে। বল, কারো কিছু প্রশ্ন আছে এগুলো থেকে? হ্যাঁ, দেখতে হবে, 6 mg-ও থাকতে পারে, ওটা তোমাকে বলে দেওয়া হবে, অসুবিধা নেই।
ভন গিয়ারকিস ডিজিজ পড়া হয়েছে? পড়েছিস? হ্যাঁ হ্যাঁ, কি হয় বলতে পারবি কোন এনজাইমের ডেফিসিয়েন্সি? হ্যাঁ, গ্লুকোজ 6 ফসফেটে। তাহলে তোদের এখান থেকে তো এখানে একটা এনজাইম বলেছিলাম না যে গ্লুকোজ 6 ফসফেটে যে ডেফিসিয়েন্সিতে হয় ইউরিক, হ্যাঁ, তো এবার ওইটাকে ঘুরিয়ে দিতে পারে যে ভন গিয়ারকিস ডিজিজ, হোয়াই ভন গিয়ারকিস ডিজিজ ক্যান প্রেজেন্ট অ্যাজ হাইপার ইউরিসিমিয়া, কি বলবি? হুম, হ্যাঁ হ্যাঁ, তো এই গ্লুকোজ 6 ফসফেট রয়েছে, হ্যাঁ, এখান থেকে এই পাথওয়েটা হয় না, তাহলে গ্লুকোজ 6 ফসফেট ফর্মেই রয়ে গেল, ঠিক আছে? তাহলে সেইটার জন্য আমরা হচ্ছে রাইবোজ পাথওয়েতেই রয়ে গেল, রাইবোজ পাথওয়েতে রয়ে গেল বলে এটা হচ্ছে ইউরিক অ্যাসিডটা বাড়ায়, ইউরিক অ্যাসিড, এটাই বলতে মানে ডাইরেক্ট হয়তো তোদেরকে বলে দিল না, এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে ভন গিয়ারকিস ডিজিজে ওইটার ডেফিসিয়েন্সি হয়, আবার এটার ডেফিসিয়েন্সিতে এই ডিজিজটাও হয়, তাহলে হোয়াই ইউরিক অ্যাসিড লেভেল ইনক্রিজেস ইন ভন গিয়ারকিস ডিজিজ, এইভাবে ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, আরেকটা হাইপার ইউরিসিমিয়াতে আরেকটা ডিজিজ হয় যেটার নাম হচ্ছে, যেটা হয়তো তোদেরকে জিজ্ঞেস নাও করতে পারে, খুব ভালো বললে হয়তো জিজ্ঞেস করবে, সেটার নাম হচ্ছে লিস নিহান সিনড্রোম। লিস নিহান সিনড্রোম, লিস নিহান সিনড্রোমতে কি করে না, এরকম নিজের হাত পা মানে হাতগুলোই আর কি কামড়ায়, নিজে কামড়ায়, মানে মেন্টালি রিটার্ডেড হয়, পেশেন্ট ইজ মেন্টালি রিটার্ডেড। মেন্টালি রিটার্ডেড হয়, সেলফ মিউটিলেটিং অ্যাক্টিভিটি করে, এক্স লিঙ্ক, সেজন্য মেলেই প্রিডমিনেন্ট হয়, ঠিক আছে? ইউরিক অ্যাসিড হচ্ছে মেলেই প্রিডমিনেন্ট, মানে গাউট আর কি, গাউট হচ্ছে মেল প্রিডমিনেন্ট।